বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ১৯ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ৪ নম্বর প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। আচ্ছা, আমাদের বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। দেখো আমরা এখানে কিন্তু ১ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি বলা হয়েছে এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। হ্যাঁ, আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে যে এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। আমরা কিন্তু নিচে ৪টি অপশন দেখতে পাচ্ছি, তাই না? অপশন কতে বলা হয়েছে ৩ অঙ্ক, খতে বলা হয়েছে ৪ অঙ্ক, গতে বলা হয়েছে ৫ অঙ্ক এবং ঘতে বলা হয়েছে ৬ অঙ্ক। তাহলে এখান থেকে যেটি সঠিক, আমরা কিন্তু সেই সঠিক উত্তরের পাশে আমরা কি করব? একটি টিক চিহ্ন দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে যদি এই প্রশ্নটাকে আবারও একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। এখানে কি বলা হয়েছে? এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। আচ্ছা, তাহলে আমরা তো সকলেই অঙ্ক চিনি, তাই না? অঙ্ক হচ্ছে কোনগুলোকে বলে? অঙ্ক হচ্ছে যেমন শূন্য কি একটি অঙ্ক, তারপরে ১ কি একটি অঙ্ক, ২ একটি অঙ্ক, ৩ একটি অঙ্ক, এগুলোকে কিন্তু বলা হয় এক একটি অঙ্ক। ঠিক আছে? যেমন দেখো ১ কিন্তু একটি অঙ্ক, তাই না? এই যে ১ কিন্তু একটি অঙ্ক, আবার ৩ কিন্তু একটি অঙ্ক। ঠিক আছে? এটি কিন্তু আলাদা আলাদা এক একটি অঙ্ক। হ্যাঁ, এখন এই ১ এবং ৩, হ্যাঁ, এই দুটি অঙ্ক যখন আমরা পাশাপাশি বসালাম, তখন এখানে মোট হয়ে গেল কত? এখানে কিন্তু মোট হয়ে গেল ১৩। কত হয়ে গেল? ১৩ হয়ে গেল। তাহলে এই যে ১৩ হয়ে গেল, এটিকে কিন্তু বলা হয় সংখ্যা। ঠিক আছে? অর্থাৎ দুটি অঙ্ক কিংবা ২ এর চাইতে বেশি পরিমাণ অঙ্ক যখন পাশাপাশি বসে, তখন কিন্তু তৈরি হয় সংখ্যা। ঠিক আছে? তাহলে এই যে ১, ৩, ০, হ্যাঁ, এগুলো কি এক একটি অঙ্ক। হ্যাঁ, এখন তাহলে আমাদের বলা হয়েছে কি? এক অযুত। এই এক অযুতের মধ্যে কতটি অঙ্ক রয়েছে? হ্যাঁ, এটি কিন্তু আমাদের এই প্রশ্নে বের করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি করব? শুরুতে আমরা এক অযুত পর্যন্ত লিখব। হ্যাঁ, আমরা কিভাবে এক অযুত লিখব? দেখো, আমরা জানি আমরা তো স্থানীয় মান সম্পর্কে এর আগে শিখেছি, তাই না? অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলো তো আমরা শিখেছি, তাই না? তাহলে সেই স্থানীয় মান ব্যবহার করে আমরা এক অযুত যদি লিখি, দেখো আমরা জানি একদম শুরুতে থাকে হচ্ছে একক। তাহলে আমরা এই যে এখানে শুরুতে লিখে দিলাম হচ্ছে একক, তার আগে হচ্ছে দশক, দশকের জায়গাতে আমরা এক একটি শূন্য দিলাম। দেখো, শুধুমাত্র আমরা যেহেতু বলা হয়েছে এক অযুত, যার কারণে অযুতের ঘরে গিয়ে কিন্তু আমরা এক লিখব এবং বাকি সব জায়গাতে আমরা কী করবো? এক একটি করে শূন্য শূন্য দিয়ে দিয়ে যাব। ঠিক আছে? দেখো, এককের ঘরে একটি শূন্য দিলাম, দশকের ঘরে একটি শূন্য দিলাম, এরপরে শতক, শতকের ঘরে আরও একটি শূন্য দিলাম, হাজারের ঘরে আরও একটি শূন্য দিলাম, তারপর হচ্ছে কি? অযুত। এই দেখো, আমরা জানি একক, দশক, শতক, হাজার, অযুত। আচ্ছা, এটি যেহেতু অযুতের ঘর, অযুতের ঘরে কত বলা হয়েছে? এক অযুত। কত বলা হয়েছে? এক অযুত। তাহলে এই অযুতের ঘরে আমরা লিখব এক। এই অযুতের ঘরে আমরা লিখব হচ্ছে এক। এই যে এখানে আমরা লিখে দিলাম এক। এবারে বলা হয়েছে এই যে এক অযুত আমরা লিখলাম, এই এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। অর্থাৎ এই এক অযুতের মধ্যে কয়টি অঙ্ক রয়েছে। দেখো, এটি একটি অঙ্ক, এটি একটি অঙ্ক, এই প্রত্যেকটি কিন্তু এক একটি অঙ্ক, তাই না? তাহলে যদি আমরা এবারে গণনা করি যে কয়টি অঙ্ক এখানে রয়েছে, দেখো, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। কয়টি? ৫টি অঙ্ক কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, তাহলে আমাদের দেখো তো এইখানে অপশনের ভিতরে কোথায় ৫ অঙ্ক বলা হয়েছে? এখানে বলা হয়েছে ৩ অঙ্ক, এখানে বলা হয়েছে ৪ অঙ্ক, এখানে বলা হয়েছে ৫ অঙ্ক। এই যে ৫ অঙ্ক কিন্তু এখানে বলা হয়েছে। তার মানে এটি কিন্তু আমাদের সঠিক উত্তর। আমরা এই গয়ের উপরে একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে? আমাদের কাজ শেষ। আচ্ছা, এবারে যদি আমরা ২ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি, এখানে ২ নম্বরে কি বলা হয়েছে? নিচের কোনটি বৃহত্তম সংখ্যা? আচ্ছা, কি বলা হয়েছে? নিচের কোনটি বৃহত্তম সংখ্যা? আচ্ছা, এই যে বৃহত্তম কথাটি বলা হয়েছে, এই বৃহত্তম কথার অর্থ কি তোমরা কি জানো? আচ্ছা, আমরা জানি বৃহৎ। বৃহৎ মানে কি? বৃহৎ মানে কিন্তু আমরা বুঝি যে বড়, তাই না? অর্থাৎ বৃহৎ মানেও বড় এবং এই বৃহত্তম, এটির মানেও কিন্তু বড়। তাহলে বৃহত্তম শব্দের অর্থ যদি বড় হয়, হ্যাঁ, তাহলে আমাদের এই প্রশ্ন দ্বারা কি বোঝানো হয়েছে? বলা হয়েছে নিচের কোন সংখ্যাটি বড়। ঠিক আছে? বৃহত্তম মানে কিন্তু বড়। তাহলে এখানে দেখো, আমরা একটি, দুইটি, তিনটি, চারটি সংখ্যা দেখতে পাচ্ছি। এর ভিতরে কোনটি সবচাইতে বড়, সেটিকে কিন্তু আমরা এবারে খুঁজে বের করব। আচ্ছা, আমরা কিভাবে করে বুঝতে পারি কোন সংখ্যাটি বড়? দেখো, আমরা শুরুতে লক্ষ্য করব যে এক একটি সংখ্যার ভিতরে কয়টি করে অঙ্ক রয়েছে। সেই এই যে অঙ্ক আমরা শিখেছি, তাই না? এই যে এগুলো কিন্তু এক একটি অঙ্ক। তাহলে এরকম কয়টি অঙ্ক এক একটি সংখ্যার ভিতরে রয়েছে? ঠিক আছে? এখানে রয়েছে ১, ২, ৩, ৪।
এখানে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, সব জায়গাতে চারটি চারটি করে কিন্তু অঙ্ক রয়েছে। আচ্ছা, এখন এক জায়গাতে যদি একটি অঙ্ক বেশি থাকতো, ধরো আমরা যদি ধরে নিই যে এই জায়গাতে যদি আরও একটি অঙ্ক থাকতো, এখানে যদি একটি 3 থাকতো, তাহলে এখানে কিন্তু মোট 5টি অঙ্ক থাকতো, তাই না? আর সব জায়গাতে চারটি চারটি অঙ্ক। তাহলে এইখানে 5টি অঙ্ক থাকলে আমরা কি বুঝতাম যে এই সংখ্যাটিই তো বড়, তাই না? কিন্তু যেহেতু সব জায়গাতে চারটি চারটি করে অঙ্ক রয়েছে, এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটি বড়? এটিও কিন্তু একদম সহজ। আমরা এবারে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এই প্রথম অঙ্কগুলো লক্ষ্য করব। দেখো এখানে প্রথমে রয়েছে 7, এখানেও রয়েছে 7, এখানেও রয়েছে 7, এখানেও রয়েছে 7। তাহলে এই 4 জায়গাতে কিন্তু 7 করে রয়েছে, তাই না? তাহলে এবারেও কিন্তু আমরা বুঝতে পারছি না যে কোনটি বড়, কারণ সবগুলোই তো 7, কোনোটিই বড় না, কোনোটিই ছোট না, তাই না? তাহলে এইবারে আমরা কি করব? এবারে আমরা 7-এর পরে এই 2 নম্বরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে লক্ষ্য করব। ঠিক আছে? দেখো 7-এর পরে এখানে রয়েছে 8, এখানে রয়েছে 8, এখানেও 8, এখানে রয়েছে 9, এখানেও রয়েছে 9। তাহলে 8 8 9 9। তাহলে এইগুলোর মধ্যে সবচাইতে বড় কে? আমরা জানি কিন্তু এই যে দুটি 9 রয়েছে, এই 9 দুটি কিন্তু বড়, তাই না? 8 দুটি ছোট। তাহলে যেহেতু এই 9 দুটি বড়, তার মানে হয় আমাদের এই পুরো সংখ্যাটি বড় হবে, আর না হলে এটি বড় হবে। এই দুটির যে কোনো একটি বড় হবে। ঠিক আছে? এখন আমরা কিভাবে বুঝবো যে এই দুটির কোনটি বড়? দেখো আমরা এবারে এই 9-এর পরে 3 নাম্বার যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে লক্ষ্য করব। দেখো 3 নাম্বার এখানে রয়েছে হচ্ছে কি 8 রয়েছে, এবং এখানে রয়েছে 2। তাহলে 8 বড় নাকি 2 বড়? হ্যাঁ, আমরা জানি যেহেতু 8 বড়, তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি বড়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 7982 এটি কিন্তু সবচাইতে বড়। তাহলে এর উপরে আমরা কিন্তু একটি টিক চিহ্ন দিয়ে দেবো। এই গয়ের উপরে আমরা একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এবার 3 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? দেখো এই জায়গাতে আমরা কিন্তু অনেকগুলো এই যে গোল গোল চিহ্ন, মানে এই গোলটাকে বলা হয় কি, এটিকে কিন্তু বলা হয় বৃত্ত। হ্যাঁ, এরকম অনেকগুলো বৃত্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর ভিতরে দেখো এতগুলো বৃত্তর ভিতরে এই একটি বৃত্ত কিন্তু শুধুমাত্র রং করা, তাই না? আর কোনোটিতেই কিন্তু রং করা নেই। তাহলে এবারে আমাদের বলা হয়েছে চিত্রে, মানে এই যে এটিকে কিন্তু বলা হয় চিত্র, মানে ছবি। তাহলে এই চিত্রে বাম দিক থেকে গণনা করলে, আচ্ছা বাম দিক থেকে গণনা করলে বলা হয়েছে আমাদের হাতের বাম পাশ কোন পাশ? আমরা জানি এটি হচ্ছে ডান পাশ এবং এটি হচ্ছে বাম পাশ, তাই না? আচ্ছা, আমাদের বাম হাত কিন্তু এই পাশে থাকে, তাই না? তাহলে আমরা এই বাম দিক থেকে গণনা করলে, অর্থাৎ এই দিক থেকে গণনা করে করে আসলে, হ্যাঁ এই কথাটি বলা হয়েছে যে বাম দিক থেকে গণনা করলে কালো রং করা বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যায় কততম? আচ্ছা, বলা হয়েছে যদি আমরা বাম পাশ থেকে গণনা করে করে যাই, তাহলে এই যে কালো রং করা বৃত্ত, এটির অবস্থান ক্রমবাচক সংখ্যায় কততম? তোমাদের কি ক্রমবাচক সংখ্যার কথা মনে আছে? আমরা কিন্তু ক্রমবাচক সংখ্যা সম্পর্কে শিখেছি, তাই না? ক্রমবাচক সংখ্যা কোনগুলোকে বলা হয়? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই যে সংখ্যাগুলো, এগুলোকেই কিন্তু বলা হয় ক্রমবাচক সংখ্যা, তাই না? তাহলে এই ক্রমবাচক সংখ্যায় আমরা এই বাম পাশ থেকে গণনা করলে এই যে রং করা বৃত্তটি এটি কততম সেটি আমাদের বের করতে বলা হয়েছে। দেখো আমরা যদি এখান থেকে একটু গণনা করি, আমরা জানি এটিকে বলা হয় কি, ক্রমবাচক সংখ্যায় বলা হয় প্রথম। আচ্ছা দেখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ। তাহলে এই দেখো এই কালো রং করা অংশটি কয় নম্বর অবস্থানে রয়েছে? এটি কিন্তু চতুর্দশ অবস্থানে রয়েছে, তাই না? তাহলে দেখো তো নিচে কোথায় এই 4টি অপশনের ভিতরে কোথায় চতুর্দশ রয়েছে? দেখো তো, দেখো কতে বলা হয়েছে চতুর্থ, খতে বলা হয়েছে পঞ্চম, গতে বলা হয়েছে চতুর্দশ। এই যে গতে কিন্তু আমাদের বলা হয়েছে চতুর্দশ, তাহলে এটি কিন্তু সেই চতুর্দশ অবস্থায় রয়েছে, তাই না? তার মানে গ হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। আমরা এই গয়ের উপরে একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার প্রশ্নে বলা হয়েছে 2597, 2579, 2757, 2775 সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক? তাহলে এখানে কিন্তু আমরা 4টি সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? এই 4টি সংখ্যাকে বলা হয়েছে বড় থেকে ছোট ক্রম অনুযায়ী যদি আমরা সাজাই, অর্থাৎ সবচাইতে বড়টাকে আমরা প্রথমে লিখব, তারপরে যে একটু ছোট সেটিকে লিখব, তারপরে যে আরেকটু ছোট, তারপরে যে আরেকটু ছোট। হ্যাঁ, তাহলে একবারে বড় থেকে ছোট আকারে যদি আমরা সাজাই এই সংখ্যাগুলোকে, তাহলে নিচের
কোন ক্রমটি সঠিক। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা যদি লক্ষ্য করি, প্রথমে যদি ক নাম্বারে লক্ষ্য করি। আচ্ছা দেখো এখানে বলা হয়েছে কি 2775। আচ্ছা তাহলে এখানে বলা হচ্ছে 2775। হ্যাঁ, এটি কিন্তু আমরা সবচাইতে বড় হিসাবে ধরবো, কারণ আমরা একদম শুরুতে কিন্তু সবচাইতে বড়টাকে লিখবো, তারপরে যে একটু ছোট সেটিকে লিখবো, তারপরে যে আরেকটু ছোট, তারপরে যে আরেকটু ছোট। আচ্ছা তাহলে 2775 এটি কিন্তু অনেক বড় একটি সংখ্যা, তাই না? আচ্ছা তাহলে এই সংখ্যাটি কিন্তু এই যে দেখো 2775, এর চাইতে একটু ছোট হচ্ছে 2757। আচ্ছা এটি হচ্ছে 2775 আর এটি হচ্ছে 757, এটি কিন্তু একটু ছোট, তাই না? তাহলে ঠিক আছে, এটি এখনো পর্যন্ত ঠিক আছে, এর চাইতে এটি একটু ছোট। এরপরে বলা হয়েছে 2597। আচ্ছা এখানে কিন্তু 2700 ছিল, আর এখানে 2500 মানে ছোট। 2597 তার মানে এটি কিন্তু ছোট। হ্যাঁ, ওর চাইতে কিন্তু এটি ছোট, তার মানে এখনো পর্যন্ত এটি ঠিক আছে। 2597 কোথায়? এই যে দেখো 2597, তাই না? আচ্ছা, এবং এই যে 2757 দেখেছি, এই যে কিন্তু সেই 2757। হ্যাঁ, এরপরে সবার শেষে বলা হয়েছে 2579। আচ্ছা তাহলে এই 2597 চাইতে 2579 এটি কিন্তু একটু ছোট। তাহলে এই সংখ্যাটি কোথায়? এই যে 2579। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক নাম্বারটাই তো আমাদের সঠিকভাবে দেয়া রয়েছে, তাই না? অর্থাৎ এটিই কিন্তু সঠিক, আর বাকিগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন নেই, তাই না? যেহেতু সঠিক উত্তরটি আমরা পেয়ে গেছি, আমরা বড় থেকে ছোট অনুযায়ী সাজিয়েছি, তাই না? এটিই কিন্তু সঠিক। তাহলে এই কয়ের উপরে আমরা একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে 5, 10, 15, 20, 25, 30। হ্যাঁ, এটি কিন্তু একটি প্যাটার্ন, তাই না? আমরা তো প্যাটার্ন সম্পর্কে শিখেছি এর আগে। আচ্ছা এটি কিন্তু একটি প্যাটার্ন। এবারে বলা হয়েছে প্যাটার্নটির নিয়ম হলো, অর্থাৎ এই প্যাটার্নটি কোন নিয়মে সমাধান করা হয়েছে সেই নিয়মটি কিন্তু দেখো, এই যে 4টি অপশন আমরা নিচে দেখতে পাচ্ছি, এর ভিতরে কিন্তু একটি অপশন এখানে দেয়া রয়েছে, মানে যেটি সঠিক নিয়মটি কিন্তু এই 4টির মধ্যে একটি জায়গাতে দেয়া রয়েছে। আমরা যদি একটু নিয়মটা নিজেরা একটু বের করার চেষ্টা করি, দেখো আমরা প্রথমে দেখতে পাচ্ছি রয়েছে কত? 5 থেকে এই পাশে এসে হয়ে গেল 10। তার মানে কি বড় হয়েছে না ছোট হয়েছে? যখন 10 হয়ে গেল তখন কিন্তু 5-এর চাইতে বড় হয়েছে, তার মানে বৃদ্ধি পেয়েছে। তাহলে কয় সংখ্যা বৃদ্ধি পেয়েছে? দেখো 5-এর পর থেকে যদি আমরা 10 পর্যন্ত গণনা করি, তাহলেই পেয়ে যাব যে কয় সংখ্যা করে বৃদ্ধি পেয়েছে। খুবই সহজ কিন্তু। 5-এর পর থেকে 10 পর্যন্ত তোমরা গণনা করো, দেখো 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমরা এই 10 পর্যন্ত এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? দেখো 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। কয়টি? 5টি সংখ্যা এখানে আমরা পাচ্ছি। তার মানে কিন্তু প্রতি ক্ষেত্রে দেখো, আবার এই 10-এর পর থেকে যদি আমরা এই 15 পর্যন্ত গণনা করি, দেখো এখানেও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে 10-এর পর থেকে 15 পর্যন্ত গণনা করো, তাহলে দেখো তো এই পর্যন্ত কয় সংখ্যা বৃদ্ধি পেয়েছে? দেখো 10, 11, 12, 13, 14, 15, এই দেখো 5 সংখ্যা করে কিন্তু বৃদ্ধি পেয়েছে। আবার 15-এর পর থেকে যদি 20 পর্যন্ত গণনা করো, 15, 16, 17, 18, 19, 20, দেখো 5 সংখ্যা করে কিন্তু বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি কি প্রতি ক্ষেত্রে 5 করে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, দেখো কতে আমাদের অপশন কতে বলা হয়েছে প্রতি ক্ষেত্রে 5 বৃদ্ধি। আচ্ছা এটিই কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো প্রতি ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে 5 করে কিন্তু বৃদ্ধি পেয়েছে। খতে বলা হয়েছে প্রতি ক্ষেত্রে 10 বৃদ্ধি, 10 করে কিন্তু বৃদ্ধি পায়নি, তাই না? আবার গতে বলা হয়েছে কি প্রতি ক্ষেত্রে 5 কম হয়নি কিন্তু, তাই না? আমাদের বেড়েছে মানে বৃদ্ধি পেয়েছে, এটিও সঠিক উত্তর নয়। গতে বলা হয়েছে প্রতি ক্ষেত্রে 10 কম। আচ্ছা প্রতি ক্ষেত্রে কি 10 করে কমেছে? না, আমাদের কিন্তু এটিও সঠিক উত্তর নয়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক, প্রতি ক্ষেত্রে 5 করে বৃদ্ধি পেয়েছে, তাই না? যার কারণে এই কয়ের উপরে আমরা একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। দেখো আমরা এখানে একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, অর্থাৎ 6 নম্বর প্রশ্নটি যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে কি 7, তারপরে বলা হয়েছে 11, তারপরে একটি খালি ঘর রয়েছে, তারপরে হচ্ছে 19, তারপরে হচ্ছে খালি ঘর, তারপরে 27। এখানে আমরা দুটি জায়গাতে কিন্তু দুটি খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? এখন বলা হয়েছে প্যাটার্নটির খালি ঘরের সংখ্যাগুলো কত হবে। আচ্ছা তাহলে বলা হয়েছে এই প্যাটার্নটির খালি ঘরে যে সংখ্যাগুলো বসবে, এখানে একটি, এই সংখ্যাগুলো কত হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা নিজেরা কিন্তু আগেই খালি ঘরটা পূরণ করার চেষ্টা করব। ঠিক আছে, তারপর আমরা এই নিচের অপশনগুলোকে লক্ষ্য করব। হ্যাঁ, আচ্ছা দেখো আমরা যদি লক্ষ্য করি এই প্যাটার্নটি কীভাবে করে আমরা পূরণ করতে পারি। আমরা পাশাপাশি দুটি সংখ্যাকে এখান থেকে লক্ষ্য করব। এই দেখো 19 আর 27 কিন্তু পাশাপাশি নেই, কারণ ওদের মাঝখানে আরও একটি সংখ্যা রয়েছে। আবার 11 এবং 19 এই দুটিও পাশাপাশি নেই, কারণ ওদের মাঝখানে আরও একটি সংখ্যা রয়েছে, তাই না? আচ্ছা কিন্তু 7 এবং 11
এই দুটি কি পাশাপাশি না? হ্যাঁ, এই দুটি কিন্তু পাশাপাশি রয়েছে। আমরা পাশাপাশি দুটি সংখ্যাকে লক্ষ্য করলেই বুঝবো যে এই প্যাটার্নটি কিভাবে আমাদের সম্পন্ন করতে হবে। হ্যাঁ, দেখো এখানে শুরুতে রয়েছে কি 7, 7-এর পরের সংখ্যা হয়ে গেল কত? 11। যখন 11 হয়ে গেল তখন কি 7-এর চাইতে বড় হয়েছে না ছোট হয়েছে? অবশ্যই কিন্তু বড় হয়েছে, মানে বৃদ্ধি পেয়েছে। যখন বৃদ্ধি পায় তখন আমরা কি করি? যোগ করি। আচ্ছা, এখন আমরা দেখব যে 7-এর সঙ্গে কত যোগ হয়ে 11 হয়েছে। 7-এর চাইতে 11 কত সংখ্যা ব্যবধান? হ্যাঁ, আমরা এই সংখ্যাটি এবারে লক্ষ্য করব, মানে কয় সংখ্যা করে বৃদ্ধি পেয়েছে সেটি আমরা এবারে বের করব। হ্যাঁ, আমরা যদি 7-এর পর থেকে 11 পর্যন্ত গণনা করি, দেখো 7, 8, 9, 10, 11। তাহলে আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি? 1টি, 2টি, 3টি, 4টি। কয় সংখ্যা? 4 সংখ্যা কিন্তু আমরা এই জায়গাতে পাচ্ছি। তার মানে আমরা বুঝতে পারি কি, যত আমরা ডান পাশে যাব ততই কিন্তু 4 4 করে বৃদ্ধি পাবে। ঠিক আছে, দেখো 7-এর সঙ্গে 4 পর্যন্ত গণনা করো। 7, 8, 9, 10, 11। এই দেখো, এই যে কিন্তু সেই 11 আমরা দেখতে পাচ্ছি। আবার 11-এর সঙ্গে আরও 4 আমরা গণনা করব। হ্যাঁ, তাহলে কিন্তু এই খালি ঘরের সংখ্যাটি আমরা পেয়ে যাব। খুবই সহজ এবং খুবই মজার কিন্তু। দেখো 11-এর সঙ্গে যদি আমরা 4 গণনা করি, 11, 12, 13, 14, 15। কত? 15। তাহলে এই খালি ঘরে কত বসবে? 15 বসবে। আমরা এখানে লিখে দিলাম 15। হ্যাঁ, এবার দেখো 15-এর সঙ্গে 4কে গুণ করলে, 4কে যোগ করলে এই যে পরের সংখ্যা 19, এটি হয় কিনা দেখো। 15, 16, 17, 18, 19। 19 হলো? হ্যাঁ, এই 19 কিন্তু হয়ে গেল। তার মানে কিন্তু আমাদের এই যে নিয়মটি আমরা বের করেছি এটি সঠিক, তাই না? তাহলে এবারে 19-এর পরে আমরা আবারও কত যোগ করব? আমরা কিন্তু আবারও 4 যোগ করব। তাহলে আমরা এই খালি ঘরটি পেয়ে যাব। দেখো 19, 20, 21, 22, 23। কত পাচ্ছি? 23। তাহলে এই খালি ঘরে বসবে 23, তাই না? এখন 23-এর সঙ্গে দেখো 4কে আমরা গণনা করলে এই 27টা হয় কিনা? দেখো 23, 24, 25, 26, 27। 27 হলো? হ্যাঁ, এই 27 কিন্তু হয়ে গেল, তাই না? তাহলে আমরা মাঝখানের ঘরে এই খালি ঘরগুলোতে কোন কোন সংখ্যা পেয়েছি? 15 এবং 23, তাই না? তাহলে আমরা দেখব যে নিচে কোথায় 15 এবং 23 রয়েছে, এই দুটি সংখ্যা কোথায় রয়েছে। দেখো কতে বলা হয়েছে 12 এবং 20, এটি কিন্তু সঠিক উত্তর নয়। খতে বলা হয়েছে 18, 26, এটিও সঠিক উত্তর নয়। গতে বলা হয়েছে 15 এবং 23। দেখো এই 15 এবং 23 কিন্তু গতে আমাদের বলা হয়েছে 15, 23। তার মানে এটি কিন্তু আমাদের সঠিক উত্তর। আমরা এটির উপরে একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটি কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বরে আমাদেরকে বলা হয়েছে খালি ঘর পূরণ করি। অর্থাৎ এই যে খালি ঘরগুলো, এগুলো আমাদের সঠিক সংখ্যা দিয়ে পূরণ করতে বলা হয়েছে। এগুলো কিন্তু আরও সহজ। হ্যাঁ, আচ্ছা দেখো 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি একটি খালি ঘর। এখন বলা হয়েছে এখানে এমন একটি সংখ্যা বসবে, বলা হয়েছে কি সংখ্যাটি 3005 একক। তাহলে এখানে যে সংখ্যাটি বসবে সেই সংখ্যাটি হচ্ছে 3005 এবং 5 একক। তাহলে এটিকে আমরা কিন্তু খুব সহজেই সমাধান করতে পারি। কিভাবে? দেখো আমরা এই উল্টো দিক থেকে লিখতে লিখতে এই বা দিকে যাব। হ্যাঁ, যেমন দেখো এককে বলা হয়েছে কত? 5। এই এককের যে 5, এটিকে আমরা সবার শুরুতে লিখব। আমরা এই শেষে গিয়ে লিখবো হচ্ছে 5। ঠিক আছে, আচ্ছা আমরা উল্টো দিক থেকে লিখতে লিখতে কিন্তু এই বা দিকে যাব। তারপরে দশক, দশকের ঘরে রয়েছে 0। আমরা জানি একক দশক। তাহলে এককের আগে হচ্ছে দশকের, দশকের ঘরে কত বলা হয়েছে? 0। তাহলে এই দশকের ঘরে আমরা লিখে দিলাম 0। এবারে বলা হয়েছে কি 5 শতক, অর্থাৎ শতকের ঘরে গিয়ে কিন্তু আমরা লিখব 5, যেহেতু 5 শতক। দেখো একক দশক শতক, এই যে যেহেতু শতকের ঘর, শতকের ঘরে কত লিখব? 5 শতক। তাহলে লিখবো আমরা 5। এবারে বলা হয়েছে কি 3000, অর্থাৎ হাজারের ঘরে গিয়ে কিন্তু আমরা লিখবো এবারে 3, যেহেতু 3000। দেখো একক দশক শতক হাজার, এটি কিন্তু হাজারের ঘর। তাহলে এই হাজারের ঘরে আমরা লিখবো হচ্ছে 3, তাই না? দেখো এখানে আমরা লিখে দিলাম 3। তাহলে কিন্তু এখানে মোট হয়ে গেল 3505। এটি হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আমরা যদি এই উল্টোভাবে করে লিখতে লিখতে বা দিকে যাই, তাহলে কিন্তু এইগুলো আমরা এগুলো আমরা কিন্তু খুবই সহজেই সমাধান করতে পারবো এবং আমাদের এই অঙ্কগুলো ভুল হবে না। হ্যাঁ, আর যদি এই দিক থেকে করতে করতে তোমরা ডান দিকে আসো, তাহলে কিন্তু অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো 2 নম্বরে এখানে বলা হয়েছে কি প্রথমে একটি খালি ঘর, তারপরে বলা হয়েছে সংখ্যাটি 7104 দশক ও 5 একক। তাহলে এখানে এককের ঘরে প্রথমে বলা হয়েছে 5, আমরা 5কে লিখলাম এই এককের ঘরে, অর্থাৎ শুরুতে। এককের আগে হচ্ছে দশক, দশকে বলা হয়েছে 4 দশক। তাহলে দশকের ঘরে লিখবো আমরা 4, একক দশক, এটি দশকের ঘর, এখানে আমরা লিখে দেবো 4। আচ্ছা শতকের ঘরে বলা হয়েছে 1 শতক, তার মানে শতকের ঘরে আমরা লিখে দেবো 1।
একক, দশক, শতক। এই যে এটি যেহেতু শতকের ঘর, এখানে আমরা লিখে দেব 1। এবারে হাজারের ঘরে বলা হয়েছে 7,000, তাহলে হাজারের ঘরে গিয়ে আমরা লিখে দেব 7। দেখো একক, দশক, শতক, হাজার, এটি কিন্তু হাজারের ঘর, এই ঘরে আমরা লিখে দেব 7। তাহলে কিন্তু হয়ে গেল 7,145, এটি আমাদের উত্তর। হ্যাঁ, এবারে 3 নম্বরে বলা হয়েছে খালি ঘর সংখ্যাটি 2,000, 2 দশক ও 7 একক। আচ্ছা, তাহলে এককের ঘরে বলা হয়েছে 7, আমরা এখানে এককের ঘরে লিখে দিলাম 7। এবার দশকের ঘরে বলা হয়েছে 2, 2 দশক বলা হয়েছে, তার মানে দশকের ঘরে আমরা লিখব 2। একক, দশক, এটি যেহেতু দশকের ঘর, এখানে আমরা লিখে দিলাম 2। এবার দেখো শতকের ঘরে কিন্তু কিছুই দেওয়া নেই, তাই না? সরাসরি হাজারের ঘরে বলা হয়েছে 2 শতক। অন্য জায়গায় কিন্তু যে শতকের ঘরে দেওয়া ছিল, তাই না? এখন কিন্তু শতকের ঘরে কোনো কিছুই দেওয়া নেই। তাহলে যে ঘরে কোনো সংখ্যা দেওয়া না থাকবে সেই ঘরগুলোতে আমরা একটি একটি করে শূন্য দেব, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো আমরা দেখতে পাচ্ছি কি, দেখো একক, দশক, শতক, এটি যেহেতু শতকের ঘর, শতকের ঘরে কিছুই বলা হয়নি, তাহলে আমরা কী করবো, শতকের ঘরে একটি শূন্য দিয়ে দিব, ঠিক আছে? আমরা কিন্তু শতকের ঘরে একটি শূন্য দিয়ে দিলাম। এবারে কি বলা হয়েছে, এবারে বলা হয়েছে 2,000, তার মানে হাজারের ঘরে গিয়ে কিন্তু আমরা এবারে লিখব 2, ঠিক আছে? দেখো একক, দশক, শতক, হাজার, এটি কিন্তু হাজারের ঘর, এই হাজারের ঘরে গিয়ে লিখবো আমরা 2, তাহলে হয়ে গেল 2,027, ঠিক আছে? এটি কিন্তু আমাদের উত্তর। এবার 4 নম্বরে বলা হয়েছে খালি ঘর সংখ্যাটি 5,006 একক। দেখো এখানে এককের জায়গাতে বলা হয়েছে 6, তাহলে আমরা এখানে এককের ঘরে লিখে দিলাম 6। এবারে বলা হয়েছে কি 5,000, তার মানে এখানে দশকের ঘরে কিছু দেওয়া নেই, শতকের ঘরে কিছু দেওয়া নেই, হ্যাঁ দেওয়া নেই, কিন্তু সরাসরি 5,000 বলা হয়েছে, অর্থাৎ হাজারের ঘরে 5 দেওয়া রয়েছে। তাহলে আমরা দশকের ঘরে কি দেব, দশকের ঘরে একটি শূন্য দেব, শতকের ঘরে একটি শূন্য দেব, তারপরে কিন্তু আমরা এই হাজারের ঘরে গিয়ে কিন্তু লিখব 5। দেখো একক, দশক, দশকের ঘরে কী করবে, একটি শূন্য দিলাম, তারপর শতক, শতকের ঘরে একটি শূন্য দিলাম, এরপরে হচ্ছে হাজার, একক, দশক, শতক, হাজার। এই হাজারের ঘরে কত লিখব, 5,000 বলা হয়েছে, যার কারণে এই 5কে আমরা লিখে দেব এই জায়গাতে 5, অর্থাৎ 5,006, এটি হচ্ছে আমাদের উত্তর। এবারে দেখো 4 নম্বরে কি বলা হয়েছে, 4,375 সংখ্যাটি হচ্ছে, এই সংখ্যাটি ড্যাশ হাজার, ড্যাশ শতক, ড্যাশ দশক, ড্যাশ একক। এটি কিন্তু আরও সহজ। আমরা এই এক একটি অঙ্ককে যদি এক একটি খালি ঘরে লিখে দিই তাহলেই কিন্তু এটি সমাধান করা হয়ে যাবে, খুবই সহজ। যেমন দেখো এখানে শুরুতে রয়েছে কি 4 রয়েছে, 4কে লিখবো আমরা এই যে হাজারের ঘরে, যেহেতু 4,000, হ্যাঁ আমরা এই 4কে লিখলাম হাজারের ঘরে। তারপরে রয়েছে 3, এই 3কে লিখবো আমরা শতকের ঘরে। তারপরে রয়েছে 7, 7কে লিখবো আমরা দশকের ঘরে। এবং তারপরে রয়েছে 5, 5কে লিখবো আমরা এককের ঘরে, ঠিক আছে? তাহলে কিন্তু এখানে হয়ে গেল 4,003 শতক, 7 দশক, 5 একক, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু এই পৃষ্ঠার প্রত্যেকটি অঙ্ক খুবই সহজেই সমাধান করে ফেললাম। আশা করি এই আজকের প্রত্যেকটি অঙ্ককে তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।